প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ২৭তম পর্ব। আর্মিতে উত্তেজনার সৃষ্টি হয়। ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সুপারসিড করে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে চিফ অফ স্টাফ পদে নিয়োগ করায় আর্মিতে আশঙ্কাজনক উত্তেজনার সৃষ্টি হয়। শেখ মুজিবুর রহমান সেটা জানতে পেরে আমায় ডেকে পাঠান। ৩২ নং ধানমন্ডিতে গিয়েই তার সাথে দেখা করলাম। তিনি জানতে চাইলেন শফিউল্লাহকে সেনাপ্রধান বানানোর সিদ্ধান্তের ফলে সেনাবাহিনীতে কী প্রতিক্রিয়া হয়েছে। আমি পরিষ্কারভাবে তাকে জানালাম তার এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমি তাকে বলেছিলাম অন্যায়ভাবে ব্রিগেডিয়ার জিয়াকে তার ন্যায্য পদে নিয়োগ না করে শেখ মুজিব অত্যন্ত ভুল করেছেন। কারণ এই সিদ্ধান্তে শুধু যে প্রচণ্ড ক্ষোভই সেনাবাহিনীতে সৃষ্টি হয়েছে তা নয়, সরকার এবং সেনাবাহিনীর মাঝে ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হয়েছে। সবাই তাকেই একান্তভাবে দায়ী করেছেন জিয়াউর রহমানের প্রতি এই অবিচার করার জন্য। ফলে তার ওই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের কাছে। অবিলম্বে এই ভুলের সংশোধন হওয়া উচিত। আমার বক্তব্য শুনে শেখ মুজিব সেদিন বলেছিলেন কর্নেল উসমানীর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। সিদ্ধান্ত বদলিয়ে এই মুহূর্তে শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে চিফ বানানো তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়াবে। তিনি এই জবাব দিয়েছিলেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। তবে তিনি কথা দিয়েছিলেন কিছুদিন পর জিয়াউর রহমানকে চিফ অফ স্টাফ বানানোর কথা পুনর্বিবেচনা করবেন। তার এই বক্তব্য অনেক কারণেই আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। তবু আমি তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে তাকে পরামর্শ দিয়েছিলাম যতদিন শফিউল্লাহ চিফ থাকেন ততদিন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সাধারণ ব্রিগেড কমান্ডার কিংবা চিফ অফ স্টাফের পিএসও হিসাবে না রেখে উপপ্রধান হিসাবে নিয়োগ করলে সেনাবাহিনীতে যে বিরূপ প্রতিক্রিয়া এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশে কমে যাবে। জনাব মুজিব আমাকে কথা দিয়েছিলেন এই ব্যাপারে তিনি চিন্তা ভাবনা করে দেখবেন। তিনি আমাকে একই সাথে অনুরোধ করেছিলেন তার এই অভিমত ব্যক্তিগতভাবে ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে জানাতে এবং সেনাবাহিনীর মধ্যে প্রচার করতে। পরবর্তী সময়ে শেখ মুজিবের নির্দেশে আর্মিতে ডেপুটি চিফ অফ স্টাফ পদ সৃষ্টি করা হয় এবং মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউর রহমানকে সেই পদে নিয়োগ করা হয়। এখানে উল্লেখ্য যে যোগ্য চিফ অফ স্টাফ হিসাবে জনাব শফিউল্লাহর পদমর্যাদাও ছিল মেজর জেনারেল। আমাদের সবার প্রিয় জেনারেল জিয়াউর রহমানের চিফ অফ স্টাফ পদে উন্নতির যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী করেছিলেন তার বাস্তবায়নের অপেক্ষায় রইলাম আমরা। আমি এবং ৩২ নং ধানমন্ডি। ব্যক্তিগত সম্পর্কের কারণে ৩২ নং ধানমন্ডির বাসভবন আমার জন্য ছিল অবারিত ধার। যখন ইচ্ছা তখন আমি সেখানে যেতে পারতাম। যখনই আমি ৩২ নং ধানমন্ডি গিয়েছি সবসময় দেখেছি লোকের ভিড়। সবাই শেখ মুজিবকে ঘিরে রেখেছে, কিন্তু কম লোকজনকেই দেখেছি তার সামনে কোনো প্রশ্নের সঠিক এবং সত্য জবাব দিতে। বেশিরভাগ লোকই তুষামত করে, যা বললে তিনি খুশি হন সেটাই বলতো। আশ্চর্য হতাম তাদের চাটুকারিতায়। দর্শনার্থীরা একতা সেকতার পর সুবিধামতো নিজের ব্যক্তিগত কাজটি বাগিয়ে নিয়ে কেটে পড়তেন। এটাই ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন। মুজিব পরিবারের অন্য সবাইও আমাকে এবং আমার স্ত্রী নিম্মিকে খুবই ভালোবাসত। পাকিস্তান থেকে ফেরার পর ১৯৭২ সালে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন। সেই অনুষ্ঠানেই ছিল তার বাংলাদেশে আসার পর প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি। পুরো মন্ত্রিপরিষদও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আমি ও আমার পরিবারবর্গ রাজনৈতিকভাবে তার দল ও রাষ্ট্র পরিচালনা করার নীতিকে সমর্থন না করলেও তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য আমি তার কাছে কখনোই যাইনি। যেতাম সত্যকে তার কাছে তুলে ধরার জন্য। ভাবতাম সবাই যেখানে চাটাগিরি করছে সেখানে সাহস করে সত্যকে তার সামনে তুলে ধরলে তিনি নিশ্চয়ই তা অনুধাবন করতে পারবেন এবং এতে করে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তার সুবিধা হবে। তার রাষ্ট্র পরিচালনায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। একদিন বেশ রাত করে ধানমন্ডির এক বন্ধুর বাসার পার্টি থেকে ফিরছিলাম আমি ও নিম্মি। মুষলধারে বৃষ্টি পড়ছে। অল্প দূরে কিছুই দেখা যাচ্ছে না। ইন্টারকন ছেড়ে পুরনো গণভবন মানে বর্তমানে সুগন্ধার কাছাকাছি এসেছি। হঠাৎ বিপরীত দিক থেকে একটি গাড়ি অতি দ্রুত গতিতে আসতে দেখলাম।
দূর থেকেই গাড়ির ভিতর থেকে হৈহুল্লোড়ের আওয়াজ শুনতে পেলাম। কিছু উচ্ছৃঙ্খল তরুণ বেসামাল অবস্থায় হৈহুল্লোড় করছিল। গাড়িটিও এগিয়ে আসছিল ঠিক একই অবস্থায় এঁকে বেঁকে। নিয়ন্ত্রণহীন গাড়ি থেকে নিজেদের বাঁচাবার জন্য গাড়ি একটু সাইড করতেই গাড়ি গিয়ে জুড়ে মুখোমুখি ধাক্কা খেল সামনের ল্যাম্পপোস্টের সাথে। জুড়ে ধাক্কা লাগায় ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সামনের বনেটটাও দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে গেছে। গাড়ি কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না। অন্য গাড়িটি আমাদের অবস্থা দেখে না থেমে আরও দ্রুত বেগে দৃষ্টির বাইরে চলে গেল। বৃষ্টির প্রচণ্ডতা ক্রমশ বেড়েই চলছে। রাত অনেক হয়েছে, তার উপর এমন বৃষ্টি, তাই রাস্তাও একদম ফাঁকা। স্টিয়ারিংয়ের সাথে মাথা লেগে মাথা ফেটে রক্ত ঝরে পড়ছে আমার কপাল বেয়ে। নিম্মির অবশ্য কিছুই হয়নি। আমার রক্ত দেখে বেশ গাবড়ে গিয়েছে বেচারি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ইঞ্জিনটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম যদি কোনো মতে গাড়িটা স্টার্ট নেয়। না, কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ সাইরেন বাজিয়ে রাষ্ট্রপতির কাফেলা এগিয়ে আসছে দেখতে পেলাম। আমি তখন অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছি গাড়ির পাশে। কাফেলা কাছে আসতেই রাষ্ট্রপতির গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ির জানালার কাচ নামিয়ে স্বয়ং রাষ্ট্রপতি মুখ বের করে আমাকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার। কপালের রক্তক্ষরণ দেখে বুঝতে পারলেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মুহূর্তে তিনি তার একজন সহযোগীকে নির্দেশ দিলেন অবিলম্বে গাড়িতে করে আমাদের হাসপাতালে নিয়ে যেতে। তার হুকুমে আমি ও নিম্মি তার কাফেলারই একটি গাড়িতে করে সিএমএসে পৌঁছালাম। চিকিৎসার পর তার গাড়িতেই বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি বাসার সবাই উৎকণ্ঠিত অবস্থায় আমাদের জন্য অপেক্ষা করছে। আমার মাথায় ব্যান্ডেজ দেখে সবাই বরকে গিয়েছিল। রাষ্ট্রপতি বাড়ি ফিরেই মালিবাগে আমাদের দুর্ঘটনার খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ফোনে অবশ্য জানানো হয়েছিল অ্যাক্সিডেন্ট তেমন একটা সিরিয়াস নয়, তাই ঘাবড়াবার কোনো কারণ নেই। আব্বাকে আশ্বস্ত করার জন্য বলা হয়েছিল দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাবার সময় আমাদের দেখতে পেয়ে স্বয়ং রাষ্ট্রপতি আমাদের গাড়ি করে হাসপাতালে পাঠিয়ে দেবার বন্দোবস্ত করেছেন। এই ঘটনার অবতারণা এখানে এর জন্য করা হলো যে পাঠক বুঝতে পারবেন ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে আমাদের কী ধরনের ঘনিষ্ঠতা ছিল, কিন্তু কোনো সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয়। তাই আমিও পারিনি আপোষ করতে গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। কর্নেল তাহের ছিলেন একজন দেশপ্রেমিক কমান্ডার। জিয়াউর রহমানের জায়গায় ব্রিগেড কমান্ডার হিসেবে পোস্টেড হলেন আমার পূর্ব পরিচিত এবং সুহৃদ কর্নেল তাহের। মুক্তিযুদ্ধের সময় আমরা সর্বদাই যোগাযোগ রাখতাম ঘনিষ্ঠভাবে। তরুণ কর্নেল তাহের ছিলেন অসীম সাহসী একজন বীর মুক্তিযোদ্ধা। সদ্য প্রতিষ্ঠিত সেনাবাহিনীতে অবকাঠামো গড়ে তোলা ছিল অত্যন্ত দুরূহ কাজ। আমাদের প্রয়োজনীয় কিছুই নেই তখন। নেই পর্যাপ্ত হাতিয়ার, ইকুইপমেন্ট, পোশাক পরিচ্ছদ, নেই টুপি, বুট, প্রয়োজনীয় রসদপত্র এবং প্রশিক্ষণের সরঞ্জাম। কর্নেল তাহেরের নেতৃত্বে সিদ্ধান্ত নিলাম কুমিল্লায় যুদ্ধবিধ্বস্ত ক্যান্টনমেন্টকে বাসোপযোগী করে গড়ে তোলার সাথে সাথে আমাদের অপারেশন এরিয়াতে গিয়ে পুনর্গঠনের কাজে জনগণকে আমরা সাধ্য অনুযায়ী সাহায্য করব। রাস্তাঘাট মেরামত, ব্রিজ কালভার্ট ঠিক করা, বাড়িঘর তৈরির কাজে সাহায্য করা হবে। হেলথ সার্ভিস, ধ্বংসপ্রাপ্ত স্কুল কলেজগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা প্রভৃতি কাজে আমরা স্থানীয় জনগণের প্রচেষ্টায় সাহায্য করব কাঁধে কাঁধ মিলিয়ে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের উদ্যত করেছিল এই ধরনের উদ্যোগ নিতে। আমাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছিল জনগণ। এই ধরনের কর্মতৎপরতায় আমরা জনগণের মনে এই ধারণা জন্মাতে সক্ষম হয়েছিলাম যে শোষণমূলক পাক বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে মূল্যবোধ ও চারিত্রিক ব্যতিক্রম রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সেবায় নিবেদিত প্রাণ এবং দেশপ্রেমিক। জনগণকে শোষণ এবং নির্যাতন করার জন্য এই সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। সেনাবাহিনীর জনপ্রিয়তায় শুধু যে বেড়ে গিয়েছিল আমাদের তৎপরতায় তাই নয়, আমাদের সম্পর্কে জনগণের মধ্যে গড়ে উঠেছিল একটা বিশ্বাসযোগ্য নির্ভরশীলতা। আমাদের এই ধরনের গঠনমূলক তৎপরতার সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল দেশের সর্বত্র। আমাদের সাফল্য এবং ইতিবাচক দিকগুলো অন্যান্য ফরমেশনের দেশপ্রেমিক সচেতন অংশের মাঝে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল, যার ফলে অন্যান্য জায়গায় বিভিন্ন ইউনিটের সদস্যরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই ধরনের গণমুখী ভূমিকা পালনের জন্য অল্প কিছুদিনের মধ্যেই শাসক মহল এমনকি সেনাবাহিনীর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীও আতঙ্কিত হয়ে ওঠে। জনগণের সাথে সেনাবাহিনীর এই ধরনের সুসম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠাকে তারা তাদের স্বার্থের পরিপন্থী বলে মনে করে।
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ জুড়ে তখন ব্যাপক রিলিফ তৎপরতা চলছিল। রিলিফ বিতরণের ক্ষেত্রে স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অসাধুতার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত লোকজনেরা রিলিফ পাচ্ছিলেন না। আমরা আমাদের অধীনস্থ এলাকায় রিলিফ বিতরণের ব্যাপারে সব রকম দুর্নীতির বিরুদ্ধে হস্তক্ষেপ করার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ঠিকমতো রিলিফ সামগ্রী পান। এতে বিশেষভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বার্থে আঘাত লাগে, ফলে তারা আমাদের বিরুদ্ধে ভীষণভাবে চটে যান। এর ফলে পার্টি প্রধান শেখ মুজিব জেনারেল শফিউল্লাহর মাধ্যমে এক আদেশ জারি করে আমাদের গণমুখী সমস্ত তৎপরতা বন্ধ করে দেন। আদেশের সপক্ষে যুক্তি হিসেবে প্রচার চালানো হয় সেনাবাহিনীর সেবামূলক প্রতিষ্ঠান নয়। কুখ্যাত আত্রাই অপারেশন। 1972 সালের মাঝামাঝি জনাব ওহিদুর রহমান ও টিপু বিশ্বাসের নেতৃত্বে বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা আত্রাই, পাবনা, রাজবাড়ী জেলার কিছু কিছু জায়গায় বেশ তৎপর হয়ে ওঠে। শেখ মুজিব তাদের দমন করার জন্য তার বিশেষ প্রিয় ভাজন কর্নেল সাফায়েত জামিলকে, তৎকালীন রংপুরের ব্রিগেড কমান্ডারকে হুকুম দিলেন তাদের নির্মূল করার জন্য। নেতার ব্যক্তিগত অনুকম্পা লাভের জন্য কর্নেল সাফায়েত জামিল অন্ধের মতো আত্রাই অপারেশনে ঝাঁপিয়ে পড়লেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে ওই সমস্ত এলাকা থেকে সমস্ত ছেলে মেয়েদেরকে ধরে এনে কোনোরকম তদন্ত এবং বিচার ছাড়াই তাদের মেরে ফেলার এক জঘন্য খেলায় মেতে উঠলেন তিনি। তার এই অন্যায় তৎপরতার বিরোধিতা করে তারই ব্রিগেড মেজর ক্যাপ্টেন নূর চৌধুরী সাফায়েত জামিলকে স্টাফ অফিসার হিসেবে নূর বুঝাতে চেষ্টা করেছিলেন যে শেখ সাহেবের প্রতি তার অন্ধ আনুগত্য থাকলেও এইভাবে ব্যক্তি স্বার্থে নিষ্ঠুরের মতো ছেলে মেয়েদের মেরে ফেলা অন্যায় এবং অযৌক্তিক। এই ধরনের পাশবিকতার জন্য নিজের বিবেকের কাছেই তিনি একদিন দায়ী হয়ে পড়বেন। অযৌক্তিক এই হত্যাযজ্ঞের ভাগীদার হওয়া ক্যাপ্টেন নূরের পক্ষে সম্ভব ছিল না। ক্যাপ্টেন নূরের এই পরামর্শ সেদিন কর্নেল সাফায়েত জামিল গ্রহণ করেননি। ফলে ক্যাপ্টেন নূর বাধ্য হয়ে নিজের উদ্যোগেই হেডকোয়ার্টার্সে পোস্টিং নিয়ে ঢাকায় চলে আসেন। আত্রাই অপারেশনের সাফল্যের জন্য শেখ মুজিব পুরস্কার স্বরূপ কর্নেল সাফায়েতকে পরে ঢাকায় ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। সামরিক বাহিনীর অফিসার ও সদস্যদের বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে নিজেদের অনুগত রাখার নীতি গ্রহণ করে মুজিব সরকার। এমনকি কৃতী ও জনপ্রিয় অনেক সামরিক অফিসারকে বাধ্যতামূলক অবসর প্রদান এবং বিদেশের দূতাবাসে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার। সামরিক বাহিনীর অফিসার ও সদস্যদের বদলি এবং শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে নিজেদের অনুগত রাখার নীতি গ্রহণ করে শেখ মুজিব সরকার। এমনকি কৃতী ও জনপ্রিয় অনেক সামরিক অফিসারকে বাধ্যতামূলক অবসর প্রদান এবং বিদেশের দূতাবাসে নিয়োগ করার সিদ্ধান্তও গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।